সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ, সেনাবাহিনী ও নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ, সাংবাদিক সহ আরো 12 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার জেলা শহরে সংঘর্ষ চলাকালে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দীপ্ত সাহা, রমজান, সোহেল ও ইমন। এনসিপির সমাবেশে হামলার ঘটনায় বিক্ষোভে ফুঁসে উঠেছে পুরো দেশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে সেনাবাহিনীর সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হন এনসিপি নেতাকর্মীরা। সম্প্রতি এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে লেখেন, গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে, সার্জিস ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে, এসব কান দেন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদের সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে, এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে, কিন্তু আমাদেরকে, আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটি কয়েক মানুষ, কিন্তু ভুক্তভোগী আমরা সবাই। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে কি ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে অনেকেই বলছেন, গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জনপদ? কেউ কেউ এমনটিও প্রশ্ন তুলেছেন, গোপালগঞ্জ কি ভারতের অংশ হয়ে গেছে? যদি তা না হয়ে থাকে, তাহলে সারা বাংলাদেশের যে অবস্থা তার থেকে গোপালগঞ্জের অবস্থা কেন ভিন্ন? প্রিয় দর্শক, আমরা জানি এই ভিন্নতার কারণ গোপালগঞ্জ হচ্ছে শেখ হাসিনার বাড়ি এবং বিগত দিনগুলোতে সেই গোপালগঞ্জবাসীদের তিনি বিভিন্ন সংস্থায় ব্যাপক হারে চাকরি দিয়েছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে তাদের যে দাপট ছিল সেটি অনেকেরই জানা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশকে যারা নিয়ন্ত্রণ করেছে এবং যারা পরিচালনা করেছে, তাদের একটি অত্যন্ত শক্তিশালী গ্রুপ ছিল গোপালগঞ্জের। সেই সুবাদে গোপালগঞ্জে শেখ হাসিনার অনেক অনুসারী এবং ভক্ত রয়েছে। তারা শেখ হাসিনার কাছ থেকে প্রাপ্ত সুযোগ সুবিধার বিনিময়ে এখন পর্যন্ত তার যে কোনো নির্দেশ মানতে প্রস্তুত। তাদের কাছে বাংলাদেশের স্বার্থের চেয়ে শেখ হাসিনার স্বার্থই যেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন, শেখ হাসিনার পতনের পূর্বে তিনি তার আত্মীয় স্বজনকে অত্যন্ত নিরাপদে এদেশ থেকে সরে যাওয়ার ব্যবস্থা করেছেন। তার পতনের পরও বিভিন্ন বাহিনী এবং তার রাজনৈতিক দলে যেসব বিশ্বস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন, তাদেরকেও তিনি নিরাপদে দেশ থেকে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। সম্ভবত যারা তার বিরাগ ভাজন ছিলেন, তারাই কেবল এদেশে আটকে আছেন। এই যে একজন মানুষ নিজে নিরাপদে থেকে নিজের আত্মীয় স্বজনদের নিরাপদে রেখে তার অসংখ্য গুণগ্রাহী এবং ভক্তদের যেভাবে বিপদের মুখে ঠেলে দিয়েছেন, তা নিঃসন্দেহে খুবই ন্যাক্কারজনক। আমরা শুরুতেই যে ভিডিওটি দেখেছি, সেখানেও এ ধরনের কথায় প্রতিফলিত হয়েছে। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব শেখ হাসিনার উপর বারবার অসংখ্য আক্রমণ হয়েছে তার জীবন নাশের জন্য। অন্তত তার কিংবা তার ভক্তদের অভিযোগ থেকে সেটাই প্রতীয়মান হয়। কিন্তু এই আক্রমণের পেছনে কি যে গূঢ় রহস্য লুকিয়ে আছে, তা একমাত্র শেখ হাসিনা এবং আল্লাহ ছাড়া হয়তো কেউ জানেন না। কেননা একবার যখন তার উপর ফ্রিডম পার্টি আক্রমণ করে, তখন কেউ হতাহত হয়নি, সবাই অক্ষত ছিলেন। যে ফ্রিডম পার্টির সদস্যরা 1975 সালে ক্ষমতায় থাকা অবস্থায় তার পিতার পাশাপাশি তার পুরো পরিবারটিকে হত্যা করতে সক্ষম হয়েছে, সেই নিখুঁত নিশানার সৈনিকেরাও তার উপর আক্রমণ চালিয়ে কাউকে হতাহত করতে পারেনি। এটি কি খুবই বিশ্বাসযোগ্য? ঈশ্বরদীতে একবার তার ট্রেনে হামলা হয়েছে, সেখানেও তিনি বেঁচে গিয়েছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা, সেখানেও তিনি বেঁচে গিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী অগণিতবার শেখ হাসিনার উপর
তার জীবন নাশের জন্য আক্রমণ চালানো হয়েছে, কিন্তু একবারও তিনি আহত বা নিহত হননি, বরং তার পাশে থাকা অনেককেই জীবন দিতে হয়েছে। আমরা যদি বাংলা সেই প্রবাদটির কথা বলি, চোরের 10 দিন সাধুর 1 দিন, তাহলেও তো অন্তত পক্ষে একবার তার আহত বা নিহত হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হয়নি। আবার বাঘ আসার যে গল্পটি রয়েছে, মিথ্যে করে যখন একজন রাখাল একাধিকবার বলেছে বাঘ আসছে, তখন সবাই তাকে রক্ষা করতে এগিয়ে আসে, কিন্তু যখন প্রকৃত অর্থে বাঘ আসে তখন কিন্তু তাকে কেউ রক্ষা করতে আসেনি। তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে কি একবারও এরকম প্রকৃত আক্রমণের ঘটনা ঘটল না? কি জাদু জানেন তিনি? হ্যাঁ, অনেকেই বলেন আল্লাহর অশেষ রহমতে তিনি রক্ষা পেয়েছেন। তো আল্লাহর যদি এতই অশেষ রহমত তার উপর থাকে, তাহলে তিনি কেন এত নিরাপত্তা নিয়ে চলাফেরা করেন? যদি আল্লাহর প্রতি তার বিশ্বাস থেকেই থাকে যে আল্লাহ সবসময় তাকে রক্ষা করবে, তিনি সেই পূর্ণ বান্দা, তাহলে তো নিরাপত্তা ছাড়াই তার চলাচল করার কথা ছিল। কিন্তু তাকে আমরা দেখেছি? এর মধ্য থেকে আমরা কি এটি ধারণা করতে পারি না তার উপর যে আক্রমণের ঘটনাগুলো হয়েছে তার সবই ছিল সাজানো নাটক, এবং বিশেষ একটি স্থান থেকে এই নাটকের স্ক্রিপ্টগুলো তৈরি করা হয়েছে, এ ধরনের ঘটনাগুলো ঘটানো হয়েছে, এবং সেটি যে হয়েছে তার কিছু লক্ষণ কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি। এই শেখ হাসিনার মাধ্যমেই এদেশের অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের জীবনকে তারা ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছেন, এবং এই গোপালগঞ্জের ঘটনায় কতজন নিহত হয়েছেন তা তো আপনারা সবাই দেখেছেন। এখন যদি এই গোপালগঞ্জের ঘটনার প্রেক্ষিতে অন্যান্য রাজনৈতিক দলগুলো সারা বাংলাদেশেই তার প্রতিকারমূলক বা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, তারা যদি মনে করে থাকে আজকে শেখ হাসিনার উস্কানিতে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, দুদিন পর সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এবং সেই ঘটনা যাতে ঘটতে না পারে তার জন্য যদি এখন থেকেই বাংলাদেশের সর্বত্র আওয়ামী লীগ নিধন শুরু হয়, যদি অসংখ্য মায়ের কোল খালি হয়, সেই দায়িত্ব কে নেবে? শেখ হাসিনা কি সেটি একবারও ভেবেছেন, বা সেই ভাবার মতো মানসিকতা তার আছে? তিনি ক্ষমতায় থেকে যেমন নির্লিপ্তভাবে মানুষ খুন করতে পেরেছেন, তিনি ক্ষমতার বাইরে থেকেও কিন্তু সেই একই কাজ করেছেন। আমরা দেখেছি 91-95 সালের মাঝখানে জ্বালাও পোড়াও আন্দোলনের মাধ্যমে তিনি কি পরিমাণ মানুষকে হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। আমরা দেখেছি 2014 সালের নির্বাচনের আগে পরেও তিনি কিভাবে মানুষ হত্যার নীল নকশা প্রণয়ন করেছিলেন। আমরা দেখেছি 2018 সালের নির্বাচনের আগে পরেও একই ধরনের কাজ করতে। সর্বশেষ আমরা দেখলাম 2024 সালে কিভাবে একজন দানবের মতো অসংখ্য মায়ের বুক তিনি খালি করেছেন। তারপরও সেই বিষয়টি আজ পর্যন্ত তিনি স্বীকার তো দূরের কথা, তার দায় ঠেলে দিচ্ছেন অন্যের উপর। এখন তিনি যেভাবে উস্কানি দিচ্ছেন, সেই উস্কানির ফলে আওয়ামী লীগের সরল মনা নেতাকর্মীরা যদি তার সেই ফাঁদে পা দিয়ে তাদের মায়েদের বুক খালি করে, তাহলে তার দায়ভার কে বহন করবে? আওয়ামী লীগের জন্য এ পর্যন্ত যারা জীবন দিয়েছে তার একটি পরিবারের দায়িত্ব কি আওয়ামী লীগ নিয়েছে, কিংবা শেখ হাসিনা নিয়েছেন? তারা কি একবার খোঁজ নিয়েছেন সেই পরিবারগুলো কিভাবে চলছে? কিংবা আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতির কারণে যে মায়ের কোলগুলো খালি হয়েছে, তাদের জন্যই বা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কি করেছে? তাদের পরিবার কিভাবে চলছে সেই খোঁজ কি তারা একবারও নিয়েছেন? কিংবা তাদের স্থানীয় পর্যায়ের নেতারাই কি সেই খোঁজ নিয়েছেন, বা কেন্দ্র থেকে সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে? তাহলে যারা নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি দলের জন্য, সেই দল তাদের মৃত্যুর পর তার পরিবারের জন্য কিছুই করছে না, এর চেয়ে চরম অমানবিক এবং স্বার্থপরতা আর কি হতে পারে? আওয়ামী লীগের নেতৃত্বের একটি গুণ আছে, তারা মানুষকে মহাবিষ্ট করতে পারে, কিছু কিছু বয়ান তৈরি করে তাদেরকে জ্ঞানান্ধ করে দিতে পারে। তারা বুঝতে পারেন না যে নেতা বা নেত্রী তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে নিজে এবং তার পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করে তার পেছনে অন্ধের মতো তারা কেন ছুটছে। আমরা ধর্মান্ধতার কথা বলি, কিন্তু এই নেতৃত্ব বা দলের প্রতি যারা অন্ধ, যারা এই দল বা নেত্রীর জন্য নিজেদের জীবন বিসর্জন দেয়, নিজেদের পরিবারকে বিপন্ন করে তোলে, তাদেরকে আমরা কোনো অন্ধ হিসেবে চিহ্নিত করি না, তাদেরকে সচেতন করি না, তাদেরকে এই আবর্ত থেকে বের করে আনার জন্য আমরা কেউ চেষ্টা করি না। যারা এদেশের বুদ্ধিজীবী,
তারাও কিন্তু এই কাজ করেন না, বরং উল্টো তারা এজন্য উস্কানি দেন, তাদের জীবন এবং পরিবারকে বিপন্ন করে তোলেন। আমরা লক্ষ্য করছি শেখ হাসিনা তার নিজেকে যেমন নিরাপদ করেছেন, কিংবা অন্য একটি শক্তি তাকে নিরাপদ অবস্থানে নিয়ে গেছেন, এবং একই সাথে তার অনুগত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। তারাই কিন্তু এখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এমন সব উস্কানি দিচ্ছেন যাতে করে এখানে যারা অবস্থান করছে তাদের জীবন যাতে বিপন্ন হয়ে ওঠে। প্রিয় দর্শক, আসুন এই প্রসঙ্গে আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একটি বক্তব্য শুনে আসি। তারা সদম্বে ঘোষণা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ দুমড়ে মুচড়ে দেওয়ার, জনগণকে মাটির সঙ্গে মিশে ফেলে দেওয়ার ঘোষণা তারাই দিয়েছে। তারই প্রেক্ষিতে উস্কানিমূলক পরিবেশ তৈরি করে দখলদার সরকারের পেটোয়া বাহিনী এবং বেসরকারি সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছে গোপালগঞ্জের মানুষের বুকে। উস্কানিমূলকভাবেই তারা এই পরিস্থিতির সূচনা করেছে। জুলাই আগস্টে যেমন তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নিজেরা হত্যা করে সেই হত্যার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দিয়ে কৃত্রিম পরিবেশ পরিস্থিতি তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করেছিল, ঠিক তেমনি নিজেদের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকেও তাদের প্রয়োজন লাশ, যে লাশ তাদের কাছে কখনো আন্দোলনের কাঁচামাল, কখনো ক্ষমতায় থাকার রসদ, এবং তারই বাস্তবায়ন তার আজকে এখানে তারা ঘটিয়েছে। গোপালগঞ্জের নিরীহ মানুষ, নিষ্পাপ ছাত্র জনতা যখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে, তারা জবাব দিয়েছে অস্ত্রে, গুলিতে। মৃত্যুর মুখোমুখি করেও তারা তাদের হায়নার তাণ্ডব থামায়নি, অব্যাহত রেখেছে, এবং এখনও তারা চেষ্টা করে যাচ্ছে এই লাশের উপর ভর করে আবারও ভয়ের রাজনীতি, ত্রাসের রাজনীতি গোটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার। গোটা পৃথিবীর মানুষ আজকে দেখেছে কিভাবে আমাদের বিভিন্ন বাহিনী, যেগুলো আওয়ামী লীগ সরকারের সময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে, আজকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে অবৈধ সরকারের খুঁটি হিসেবে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে দখলদার সরকারের পেটোয়া বাহিনী হিসেবে। কোন অবস্থাতেই দখলদার সরকারের পেটোয়া বাহিনী হিসেবে আপনাদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, সোচ্চার থাকবেন। এই সরকার দখলদার সরকারের আইন আপনি মানতে বাধ্য নন। এই সরকার আপনাদেরকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে, সেটি মানতে আপনি বাধ্য নন। বেআইনি কর্তৃপক্ষের বেআইনি অনুশাসনের মাধ্যমে বাংলাদেশের নিরীহ সাধারণ নাগরিকদের যদি জীবন বলি দিতে হয়, মনে রাখবেন সব কিছুকেই বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত নেতাকর্মী সহ প্রগতিশীল সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ দল মত নির্বিশেষে তারুণ্যের নিরপেক্ষ স্রোতের প্রতি আহ্বান জানিয়ে আমি বলবো, আগামীকালকে এই গোপালগঞ্জের নির্মম হত্যার প্রতিবাদে আপনারা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন, সংগঠিত হওয়ার চেষ্টা করবেন। সংগঠিত হওয়ার মাধ্যমে আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আমাদের রাজনৈতিক অধিকার আদায় করে নিতে হবে, আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের আদায় করে নিতে হবে। এই দেশকে যারা কুক্ষিগত করেছে, নাগরিকদের উপর যারা সীমাহীন হত্যালীলা চালাচ্ছে, বাংলাদেশের নাগরিকদের আত্মমর্যাদা, স্বস্তি, নিরাপত্তা যারা কেড়ে নিয়েছে, তাদের জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে, এবং একই সঙ্গে বিজয় ছিনিয়ে আনতে হবে। আমাদের চূড়ান্ত লক্ষ্য এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। আজকে সমস্ত মুক্তিকামী তরুণদের প্রতি সেই আহ্বান জানিয়ে এবং একই সঙ্গে আমাদের আন্দোলনকে ক্রমান্বয়ে শক্তিশালী করে আমাদের লং মার্চ টু যমুনা ঘেরাওয়ের প্রস্তুতি আমাদের গ্রহণ করতেই হবে, কারণ লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে ঝেঁটিয়ে বিদায় করা ছাড়া বাংলাদেশের জনগণের সামনে কোনো অপশন নেই। প্রিয় দর্শক, এই যে উস্কানি তারা দিচ্ছে, এর মধ্য দিয়ে এদেশের কিছু সরলমনা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে তারা যে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে, সেই ঝুঁকির ফলে যদি তাদের জীবন বিপন্ন হয়, তার পরিবার বিপর্যস্ত হয়, তাহলে এটিকে এই জাতির জন্য একটি অভিশাপ বয়ে নিয়ে আসবে না? আওয়ামী লীগ ক্ষমতায় থেকে হোক অথবা ক্ষমতার বাইরে থেকে হোক, এই শেখ হাসিনার নেতৃত্বে
অসংখ্য মায়ের কোল খালি করেছে, অথচ তারপরও তারা একের পর এক সেই ধরনের উস্কানি দিয়েই যাচ্ছে। এই উস্কানির ফলে এখন যদি সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, তার প্রেক্ষিতে আরো কত মায়ের বুক খালি হবে তাকে আমরা ভাবতে পারি। প্রিয় দর্শক, আমরা আশা করব আপনারা অত্যন্ত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করবেন। আপনারা তাদের সুরক্ষার জন্য তাদেরকে বোঝান, তারা যাতে এই ধরনের উস্কানিতে পা না দেয়। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো সেই অপশক্তির গুণকীর্তন করছে, তাদেরকে বোঝান তারা যেন নিজের নিরাপত্তার কথা ভাবে, তারা যেন নিজের পরিবারের কথা ভাবে। কোনো নেতা নেত্রীর স্বার্থ আদায়ের পুতুল হিসেবে নিজের জীবনকে যাতে এভাবে অকালে বিসর্জন না দেয়। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।